ধন্যবাদ আজকের উপস্থাপককে। গঙ্গা পদ্মা মেলবন্ধন একটি আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংগঠন। আজকে সিলেট জেলার ব্যানারে আমাদের আজকে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে যিনি আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, কলকাতার বিশিষ্ট শর্ট ফিল্ম ডিরেক্টর এবং যিনি আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত শর্ট ফিল্মের উপর যিনি নাটক তৈরি করেন, যিনি নাটক ডিরেকশন দেন, ওনাকে আমরা আজকে আমাদের এই বাংলাদেশে আজকে আমাদের এই সিলেট জেলা শাখার আয়োজনে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এখানে উপস্থিত আছেন গঙ্গা পদ্মা মেলবন্ধন আন্তর্জাতিক এই সাহিত্য সংগঠনের বাংলাদেশের যিনি কান্ট্রি ডিরেক্টর, আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত মুখ, সিলেটের বিশিষ্ট আইনজীবী, একজন গবেষক, লেখক, গীতিকার, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব ডক্টর এম শহীদুল ইসলাম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম থেকে আগত আমাদের সম্মানিত অতিথি এবং পাশাপাশি গঙ্গা পদ্মা মেলবন্ধনের জয়েন্ট সেক্রেটারি সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের আজকের এই প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন আমাদের সিলেট গঙ্গা পদ্মা মেলবন্ধনের সভাপতি বিকাশ কান্তি দর এবং আজকের এই প্রোগ্রামের উপস্থাপক প্রভাষক রণদীপ চৌধুরী লিঙ্কন সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। খুবই সংক্ষিপ্ত আকারে আজকে আমি আমার বক্তব্য রাখবো। আমরা আসলে অত্যন্ত আনন্দিত যে দিদির মতো একজন ব্যক্তিত্বকে আমরা বাংলাদেশে পেয়েছি, যিনি সাহিত্য সংস্কৃতির পাশাপাশি মানুষের কল্যাণে যিনি কাজ করে যাচ্ছেন। এই সুদূর কলকাতা থেকে এই সংগঠনটাকে তিনি ত্রিপুরা সহকারে, বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই সংগঠনকে উনি এককভাবেই কিন্তু উনি ছড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ এত এই বয়সে আসে যে উনি একটা সংগঠনকে এত দূর পর্যন্ত অর্থাৎ দেশের বাইরে নিয়ে যাওয়া, এটা অনেক বড় কিন্তু একটা অ্যাচিভমেন্ট। আর আমরা আসলে দিদির সাথে শুধু আমরা হাত মিলিয়েছি যে আমরাও দিদির সাথে এই গঙ্গা পদ্মা মেলবন্ধনে আমরা কাজ করতে চাই। গঙ্গা পদ্মার যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটাকে আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই, সেজন্য মূলত আমরা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি। শুধু সিলেট না, ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কমিটি হয়েছে এবং যারা খুবই চমৎকারভাবে সবাই গঙ্গা পদ্মা মেলবন্ধনকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি আমরা সিলেট থেকেও আমাদের এই সংগঠনকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাব এবং দুই দেশের মধ্যে একটা চমৎকার যে সম্পর্কের যে সেতুবন্ধন আমরা আশা করি তৈরি করতে পারবো। কারণ আমাদের এই সংগঠনের যে কথার মধ্যে কিন্তু রয়েছে যে গঙ্গা ও পদ্মা, অর্থাৎ ওই গঙ্গা ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে এসেছে, অর্থাৎ এই দুই দেশকেই কিন্তু একটা কি মানে একই সাথে একত্রতা করেছে আমাদের এই গঙ্গা পদ্মা। সুতরাং আমরা বিশ্বাস করি অতীতের মতোই, অতীতে যেমন আমরা একসাথে ছিলাম, বর্তমানেও থাকবো, ভবিষ্যতেও আমরা এই দুই বাংলার এই বন্ধনটাকে সুদৃঢ় করব, আমরা বিশ্বাস করি। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং দিদি যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন এই সংগঠনকে ছড়িয়ে দেওয়ার জন্য, আমরা শুধু একথাই বলবো যে আমরা আপনার সাথে আছি। আমরাও এই সংগঠনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই, আমরা অসহায় মানুষের জন্য কাজ করতে চাই, আমরা আইনি সেবা দিতে চাই, আমরা অর্থাৎ সব রকমের সেবাই এই সংগঠন থেকে, শুধু সাহিত্য না, শুধু সংস্কৃতি না, আমরা অর্থাৎ স্বেচ্ছাসেবকমূলক যতগুলো কার্যক্রম আছে এই সংগঠনের সাথে সবগুলি আমরা করতে চাই। ইতিমধ্যে কিন্তু এটা শুধু যে এমনি এমনি একটা সংগঠন না, এটা একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত কিন্তু সংগঠন, যেটা ত্রিপুরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দিয়েছে। সুতরাং এই সংগঠনটা ছোটখাটো না, অনেক বড় একটি সংগঠন এবং এটার ব্যাপ্তি আমরা বিশ্বাস করি আগামীতে আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো সুস্থ থাকুন, আমাদের গঙ্গা ও পদ্মা মেলবন্ধনের জয় হোক সে কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অমিতাভ চক্রবর্তী রনিকে। আজকে আমাদের মাঝে একজন বার্থডে বয় আমাদের মাঝে একজন আছেন, আমরা সবাই মিলে ওনার বার্থডে উইশ করব। যেহেতু আমাদের তিনজন অতিথি কিছুক্ষণ পরেই চলে যাবেন, আমরা চাচ্ছি ওনাদেরকে নিয়েই ওনার বার্থডেটা উদযাপন করার জন্য। আজকে আমাদের
যার যার বার্থডে আজকের এই দিনে যিনি জন্মগ্রহণ করেছিলেন, আমাদের সবার প্রিয় দাদা এমেন্ডো কুমার সরকার। দাদাকে জানাচ্ছি শুভ জন্মদিন। আমরা দাদার কেকটা কাটবো সবাই মিলে। কেকটা নিয়ে আসো। আন্তর্জাতিক সাহিত্য সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা গঙ্গা পদ্মা মেলবন্ধনের মতো বিনিময় সভায় এই মুহূর্তে একজন সদস্যের জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে। এটা আনন্দঘন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে অনুরোধ জানাবো যার যার আসন গ্রহণ করার জন্য, এবং আমরা রকিদাকে বলবো এটাকে এখন রাখার জন্য। পরবর্তীতে আমরা হ্যাপি বার্থডে কাটবো না, রোল না কাটবো না।
ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদেরকে গঙ্গা পদ্মা মেলবন্ধনের যে বাংলাদেশের কার্যক্রমটা কীরকমভাবে পরিচালিত হচ্ছে, অর্থাৎ গঙ্গা পদ্মা মেলবন্ধনের টোটাল বিষয়বস্তুটা নিয়ে আমাদের মাঝে আলোচনা করবেন, ভূমিকা নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গঙ্গা পদ্মা মেলবন্ধনের বাংলাদেশের কোঅর্ডিনেটর জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম স্যার। স্যারকে অনুরোধ জানাবো মঞ্চে এসে বক্তব্য পরিবেশন করার জন্য। ধন্যবাদ রণদীপ। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি যিনি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে গঙ্গা পদ্মা মেলবন্ধন, সেটা একটি সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক একটি সংগঠন, যে সংগঠনটি এই পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা মানুষ আছেন তাদেরকে সংগঠিত করার জন্য স্বপ্ন দেখেছেন আমাদের অজন্তা দেব বর্মন, যিনি ওনার একটি পরিচয় আছে এই দিদির। আমাদের মহান মুক্তিযুদ্ধে উনি ছিলেন কিশোরী। ওনার আদিনিবাস কোয়াইয়ে, যেটা ত্রিপুরায় আছে। এই কোয়াইয়ের মেয়ে এই কিশোরী অজন্তা, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, যারা ত্রিপুরায় ট্রেনিংয়ের জন্য যাওয়ার জন্য প্রস্তুত এবং যারা ওইখানে পৌঁছেছেন তাদের জন্য উনি কাজ করেছেন কিশোরী অবস্থায়। সে অনেক বড় কাহিনী, সেই নিয়ে উনি বাংলাদেশ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি মনে প্রাণে ভালোবাসেন, বাঙালির জাতীয় সত্তাকে বিশ্বাস করেন। এর মধ্যেই তিনি এই সংগঠনটি জন্ম দিয়েছেন। আপনারা মনে করতে পারেন এই সংগঠনটি সম্প্রতি জন্ম হলেও কিন্তু সেটা ভিন্ন নামে বিগত 15 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় উনি নিয়মিত কাজ করে যাচ্ছেন আমাদের বাংলাদেশ এবং ভারতের একটা সেতুবন্ধন তৈরি করার জন্য। আজকেই তার প্রচেষ্টা। কেনই বা একজন এই বয়সের নারী অনেক কষ্ট করে অসুস্থ হয়ে সেই কলকাতা থেকে সিলেটে শুধু ভালোবাসার টানে, সাহিত্যের টানে, সংস্কৃতির টানে, মানবতার টানে এই সংগঠনটি শুধু সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করবে না। এটা সার্ভিস প্রজেক্ট আছে, যে প্রজেক্টটি আমরা সার্ভিস প্রজেক্ট, যে আমরা মানুষের আত্মসেবায় নিজেকে নিয়োজিত রাখবো, যে আমাদের সমাজে অনেক বঞ্চিত মানুষ আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য এই সংগঠনটি। আজকে এই সংগঠনের আমরা মত বিনিময় সভা করছি। এখানে আমরা এই সংগঠন সম্পর্কে আমরা জানব, সংগঠন বিষয়ে জানব। আজকে গঙ্গা পদ্মার বড় একটি অনুষ্ঠান হয়েছে। আমি রহমানা সাব্বির চৌধুরীকে সামনে আসার জন্য অনুরোধ করছি, যে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি। আপা আপনার সামনে আসেন। এবং আমি মঞ্চে ডেকে নিচ্ছি রহমানা সাব্বির চৌধুরী আপাকে। উনি মঞ্চে আসন গ্রহণ করুন। আসেন 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 আসেন। তো আমরা এখানে আমার 3 জন এই সংগঠনের বন্ধু আছেন চিটাগাং থেকে। তারা এই বৃষ্টির দিনে দিদির সাথে আসছেন। ওনাদের বাস 9টায়, অতএব ওনারা বক্তব্য দিয়ে চলে যাবেন। আমি আগে বক্তব্য দেওয়ার মানেই হচ্ছে এই 3 জন, আরেকজন অসুস্থ হয়ে আমাদের হোয়াইট হাউস রিসোর্টে শুয়ে আছেন। আমি দীপা, সে চট্টগ্রামের সাধারণ সম্পাদক, দীপা সহ এই 3 জন বন্ধুকে, ডাক্তার দীপা সেও আমার বন্ধু। এই 3 জন গঙ্গা পদ্মা ছাড়াও আমার কিন্তু বন্ধু, আমরা 88-র বন্ধু। আমি সিলেটের সাধারণ মানুষের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই 3 জন এবং ভারতের থেকে আগত দিদিকে সুস্বাগতম জানাচ্ছি।
আপনারা আজকে আসছেন। আমরা এখানে এই আমার প্রতিষ্ঠান মেট্রোপলিটন ল কলেজের পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আরও জানাচ্ছি যে এই সেক্রেটারি এবং সভাপতি সেটা আগেই ঘোষণা হয়েছে। আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে যাবেন, সই করে যাবেন, সেটা রাতে হবে। আমরা শুধু আজকে যারা গঙ্গাপদ্মার বাংলাদেশ ছাড়াও ভারতের অনেক জায়গায় শাখা আছে, আজকে অনলাইনের মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সিলেট জেলার শাখার পক্ষ থেকে, গঙ্গাপদ্মা মেলবন্ধন সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের অনেক পরিকল্পনা আছে। এই পরিকল্পনা আমাদের দিদি বলবেন। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রুকসানা বন্যাকে, যে একজন লেখিকা, একজন সাংবাদিক, একজন কলম সৈনিক, চিটাগাঙ্গে যার লেখনীতে চিটাগাং শহর কাঁপিয়ে তোলে। সে কেন কাঁপিয়ে তোলে? ভাইব্রেশন হয়, কারণ সে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে সে লেখে। সে সাহিত্য নিয়ে কাজ করে, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তার কলম কাজ করে যাচ্ছে। আমি বন্যাকে সংক্ষিপ্তভাবে যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম শাখার, এই বন্যাকে আহ্বান জানাচ্ছি আজকে বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা। উপস্থিত সবার জন্য শুভকামনা রইল। আমরা চট্টগ্রামের থেকে আসলাম দিদির সাথে একটা মহৎ উদ্দেশ্যে, দিদির একটা মহৎ উদ্দেশ্যকে নিয়ে। উদ্দেশ্যটা আপনি এতক্ষণ শুনলেন সবাই। শহীদ ভাই বলল গঙ্গাপদ্মা সেতু মেলবন্ধন। আমরা তো আগে থেকে যে গানটা বাজলো প্রথমে, ও আমার গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমরা একই পরিবার ছিলাম। এটা হয়তো আমাদের দুর্ভাগ্য বলা যায়, আমরা দুইটা ভিন্ন পথে চলে গিয়েছি। কিন্তু আমরা দিদি এই বন্ধনটাকে আরও মজবুতভাবে গড়ে নেওয়ার জন্য, অসহায় মানুষদের কাজ করার জন্য আপনাদের সবার সহযোগিতা নিয়ে উনি এত কষ্ট করে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, তারপর আমরা শেষে সিলেট আসলাম। তো আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ রাখলো, আপনারা সংগঠন সবাই করে, কিন্তু সংগঠনটা একটা সময় গিয়ে দেখা যায় এটা থিতু হয়ে গেছে, ওটা আর হচ্ছে না, মানে ওটার আর ডালপালা খুব মেলছে না, সবগুলো যেন একটা জায়গায় থিতু হয়ে থাকে। কিন্তু এটা আপনারা করবেন না। দিদির সম্মানটুকু আপনারা রাখবেন। আমরা বাংলাদেশের পক্ষে এটা চাচ্ছি যে দিদি যে সম্মান নিয়ে আমাদের কাছে আসছে, আগ্রহ নিয়ে আমাদের কাছে আসছে, আমরা যেন এটার ভিতটা যেন মজবুত করতে পারি। গঙ্গা পদ্মা মেলবন্ধন, সেতু মেলবন্ধনে আমাদের আশা থাকবে আমরা ওই যে দিদির যে পরিক্রমা, অসহায়কে সাহায্য করা, শুধু আমরা এই যে সামাজিকভাবে নাচ গান আবৃত্তি এগুলো করবো এগুলি না, এগুলির সাথে সাংগঠনিক অনেক কাজ আছে। আমাদের অনেক অসহায় পরিবার আছে, আমাদের অসহায় মা বোনেরা আছে, বৃদ্ধাশ্রমের প্রয়োজন, যারা লেখাপড়া, সব কিছু মিলে আপনারা এই গঙ্গা পদ্মা মেলবন্ধনে, সেতু মেলবন্ধনে আপনারা এটার সাহায্য সহযোগিতায় সব কিছুই আপনারা পরামর্শ দিবেন, সাহায্য করবেন, সবার জন্য এটা কাজটা যেন এগিয়ে যায়। আমাদের আসলে এত সংক্ষিপ্ত সময় যে আমরা 9টায় আমাদেরকে বাস ধরতে হবে। ইচ্ছা থাকলেও অনেক কিছু আমরা করতে পারছেন, কিন্তু আপনাদের সিলেটবাসীর মানে আন্তরিকতা, সহযোগিতা। আমি একটু বলি, আমার নানার বাড়ি কিন্তু সিলেট। আমি জানি আমার টানটা কতটুকু সিলেটের জন্য থাকে, আর বাবার বাড়ি চিটাং, দুটাই মিলে আমার একটা ভিতটা খুব শক্ত। তা আমি আশা করবো আমার নানার বাড়ির লোকগুলো যেন দিদির সাথে সহযোগিতা করে। আমি সে মেয়েদের কিন্তু নানার বাড়ির অনেক গর্ব থাকে, আর বাবার বাড়ির যে দাপটটা থাকে সেটা আমি দেখাবো এখানে। নানার বাড়ির একটা গর্ব, এটা আপনারা সবাই দিদিকে সাহায্য করবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি চট্টগ্রামের, ওনারা যে এতগুলি কথা বলছে, আমি ওরকম কিছু না। আমি নারী পত্রিকার সাথে আছি, একটা নারী কণ্ঠ পত্রিকার সাথে আছি। এটা ঠিক, আমি নারীদের বিরুদ্ধে, নারীদের সহযোগী হয়ে আমি নারীদের জন্য রুখে দাঁড়াই। ওগুলোর জন্য আমার কাজ করা, আমি কাজ করি। পত্রিকাটার অনেক, আমাদের 12 বছর পূর্তি হবে এটা। আপনারা দোয়া করবেন সবাই, এবং সবাই আশীর্বাদ করবেন এই
গঙ্গা পদ্মা মেলবন্ধন সেতুতে যেন আমরা প্রতি বছর আমরা এভাবে আসতে পারি এবং আরও অনেকেই পরিসরে হবেন, আরও অনেক বড় পরিসরে যেন আমরা কী কী কর্মকাণ্ডগুলি করতে করেছি দিদিকে যেন আমরা সেটা দেখাই দিতে পারি। আমরা বাঙালিরা সব পারি, আমরা যুদ্ধে যেমন জয় হয়েছি ওনাদের সহযোগিতা নিয়ে এই মেলবন্ধনটাতেও জয় হব, দিদিকে দেখাবো আমরা দিদিদের সহযোগিতা নিয়ে আমরা অনেকটা দূরে এগিয়ে গেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই আসছেন কষ্ট করে আমাদের এই যে আমাদের দিদির জন্য, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ। এই মুহূর্তে অতি সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে অনুভূতি ব্যক্ত করবেন গৌতমী চাকমা, চট্টগ্রাম শাখার সদস্য। ধন্যবাদ। আমি গৌতমী চাকমা, আমার আসলে দেশের বাড়ি রাঙামাটি, আমি থাকি চট্টগ্রামে। আমি একজন মহিলা সদস্য এবং আমাদের গঙ্গা পদ্মা যমুনার একজন সদস্য। আর আপনাদের সবাই অবশ্যই এখানকার আমাদের সবাই একত্রিত হয়েছি, সবাই একই বন্ধনে আমরা বিনি সুতোর মতো মালা গেঁথেছি সবাই, আমরা যে যেখানে থাকি না কেন। আমরা হয়তো কেহ পাহাড়ে কেহ সমতলে, আমাদের মনে করতে হবে সবাই আমরা একই বন্ধনে আবদ্ধ। এবং এখানে আসার কারণটা আসলে হঠাৎ, আমি সেদিন সারাদিন ব্যস্ততা, হঠাৎ শুনলাম আমার 9টায় গাড়ি, আমি সারাদিন মেহমান সব কিছু রেখে আমি দিদির সৌজন্যে দিদি আসার আনন্দে আমি এখানে আসা। আমার একমাত্র সিলেট, দ্বিতীয়ত আমার সিলেট। ধন্যবাদ জানাবো এখানে আমাদের যারা, যেমন সিলেটের যেইভাবে আমাদের, বিশেষ করে আমাদের একদিকে অবশ্য ক্লাসমেট বন্ধু শহীদুল ইসলাম এবং শহীদুল ভাই, উনাকে ধন্যবাদ জানাবো। আর আমি আর বেশি সময় নিতে পারবো না অবশ্য, যেহেতু আজকে সারাদিন আমাদের একটু টায়ার্ড লাগছে, ঘোরাঘুরি করতেছি, আর দ্বিতীয়ত 9টায় গাড়ি ছাড়বে। সবাইকে অনেক কিছু বলার ছিল, আর বিশেষ করে দিদিকে আমাদের সুস্বাগতম জানাই আমাদের বাংলাদেশের জন্য, এবং আমাদের যে মেলবন্ধন একটা উনি চলে এসেছেন আমাদের সাথে মিলিত হওয়ার জন্য, সকলকে একত্রিত করার জন্য। আমি চাইব ভবিষ্যতে যেন এটা এগিয়ে যায়, সবাই যেন যত সুখ আসুক, সুখ দুঃখে সবাই যেন একত্রিত থাকতে পারি, এই কামনা করব সবার জন্য। ধন্যবাদ। আমি আর বেশি সময় নিব না। আর চট্টগ্রামে যাওয়ার জন্য, চট্টগ্রামে গেলে অবশ্য দেখা করার জন্য বা অনুরোধ থাকলো আমাদের এখানে ঘুরে আসবেন সবাই, দেখা হবে প্রতি বছর, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ। এই মুহূর্তে গঙ্গা পদ্মা মেলবন্ধনের আরেকজন সদস্য চট্টগ্রাম শাখার রুচিরা দেওয়ান, যিনি একজন শিক্ষিকাও, ওনাকে ওনার অনুভূতি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে। এখানে যদিও বা আমি সদস্য চট্টগ্রামের, বাট আমার দেশের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি। সবাই তো চট্টগ্রাম থেকেই যুক্ত হয়েছে, আমি একমাত্র রাঙ্গামাটি থেকে। এখন আমি বুঝতে পারছি না ওদের সাথে আমার কমিউনিকেশন কেমন হবে না হবে, তারপরও আমি আন্তরিকতার সাথে যতটুকু সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব দেওয়ার, যুক্ত হওয়ার, আমি ওটা আপ্রাণ চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে এই পদ্মা গঙ্গা এই মেলবন্ধনে যুক্ত হতে পারে নিজেকে আমি গর্বিত মনে করছি। আর দিদির সান্নিধ্য পেয়ে আমি তো অভিভূত, এটার বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ দিদিকে আমাকে যুক্ত করার জন্য। আর এখানে আমাদের বন্ধু শহীদকে তো ধন্যবাদ, কি বলবো, কৃতজ্ঞতা দুটোই। আর আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের যারা উপস্থিত সুধী মণ্ডলী আছেন, তাদের মধ্য থেকে
অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট সরকারি কলেজের প্রভাষক জনাব বিশ্বজিৎ সরকারকে। ধন্যবাদ। আসলে আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি গ্রিন হিল স্টেট কলেজের ডাইরেক্টর প্লাস টিচার আর ওসমান মেডিকেল হাই স্কুলের টিচার। হাবিব স্যারের সাথে ট্রেনিং করছি আমরা একসাথে, বাংলার হাবিব স্যার, মনে আছে? হ্যাঁ, মনে আছে। ধন্যবাদ সবাইকে। আমি কোনো অ্যাড্রেসিং করতেছি, যেহেতু সময় কম, আমি কোনো অ্যাড্রেসিং করতেছি না, শুধু একজনকে করতেছি যিনি ভারত থেকে এসেছেন, যার বদলতে আমরা আজকে এখানে এক হইতে পেরেছি। শ্রদ্ধেয় দিদি অজন্তা বর্মন, আজকে আমার সেকেন্ডে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার। গত ফেব্রুয়ারি মাসে একটা অনুষ্ঠান হয়েছিল, এখানেই হয়েছিল নিচে হলে। শ্রদ্ধেয় বিকাশ দাদা আমাদেরকে আমন্ত্রণ করেছেন, বেশি তুমি আসো। আর আমরা তো একটা জাতির পরিচয় হচ্ছে সংস্কৃতি। আসলে আমরা যে যেখানে যাই না কেন, আমরা সংস্কৃতি লালন পালন করি। যদি আমরা আমেরিকা যাই, রাশিয়া যাই, চীন, জাপান যাই, আমরা কিন্তু ওই বাঙালি সংস্কৃতি একটা আমাদের আছে। আসলে যদিও ভারত বাংলাদেশ কিন্তু দুইটা দেশ হয়ে গেছে 47-এর পরে, কিন্তু আমাদের কিন্তু একটা পরিচয়, আমরা বাঙালি। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আমরা কিন্তু এক সূত্রে গাঁথা। আর এই গঙ্গা কিন্তু হিমালয় থেকে উৎপন্ন হয়েছে ভারতের, এটা কিন্তু বাংলাদেশের পদ্মা, কিন্তু একই নদী, দুইটার নাম ধারণ করেছে। দিদি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, উনি অনেক সিনিয়র বয়স্ক, এরপরে উনি যেভাবে জার্নি করে বাংলাদেশে এসেছেন, ওনার যে একটা স্বপ্ন যে এই যে গঙ্গা পদ্মা মেলবন্ধন সারা দুনিয়াতে যাতে এটা সৃষ্টি হয়, দিদিকে আমরা ধন্যবাদ। আমরা শুধু অনুষ্ঠান করতে হবে, দিদি কিন্তু উদ্দেশ্য শুনেছে, উদ্দেশ্য বা এটা কি, খুব ভালো লাগছে। আর আমি কিন্তু এই উদ্দেশ্য না শুনেই কিন্তু এর সদস্য হয়ে গেছি। বিকাশদা কিন্তু আমাকে আরো 3-4 মাস আগেই সদস্য দিয়েছেন, ফর্ম দিয়েছেন, আমি পূরণ করে আজীবন সদস্য হয়ে গেছি। যেহেতু আমরা সংস্কৃতিময় মানুষ। ধন্যবাদ সবাইকে। আমি বক্তব্য দিচ্ছি না, সংক্ষেপে অনুমতি প্রকাশ করেছি। খুব ভালো লাগছে আমার এখানে যোগদান করতে পারি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে অনুভূতি নিয়ে আসবেন জনাবা সানোয়ারা আক্তার চিনু, অধ্যক্ষ। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের সঞ্চালককে। সর্বশেষ মুহূর্তে এসেও আমি আপনাদের সাথে শরীক হতে পেরেছি, এজন্য নিজেকে অনেক গর্বিত মনে করছি। গঙ্গা পদ্মা মেলবন্ধন, কেমন জানি একটা হৃদয়ের কথা, হৃদয়ের টান। এই নামের মধ্যেই কেমন একটা আন্তরিকতা, খুব ভালো লাগছে। আর আমি একটু আগে এক ভাই বলে গেলেন যে ওই দিদিকে বয়োজ্যেষ্ঠ, আমি এটাতে একটু দ্বিমত পোষণ করছি। আমার মনে হয় সর্বকনিষ্ঠ দিদি এখানে। কত স্মার্ট, এক্সেলেন্ট একজন মহিলা বলবো না, আমি মানুষ। এর থেকে সুন্দর আর হতে পারে না। আমি কালকেও দিদিকে দেখে আমি খুব বেশি আশ্চর্য হয়েছি। মানে আমরা তো আসলে মানুষকে নারী পুরুষ ভেদাভেদ করতে জানি, এটা ভেদাভেদ করা ঠিক না। যেমন কবিদের কোনো লিঙ্গ হয় না, লিঙ্গান্তর হয় না, শিক্ষকদের হয় না, অল আর ইকুয়াল। তো শিক্ষা সংস্কৃতিতে যারা জড়িত থাকে, আমি মনে করি তাদের কোনো লিঙ্গান্তর নাই, তারা কোনো বয়স নেই, তারা সাবেক হয় না। খুব ভালো লাগছে। আর আমার পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ডক্টর শহীদুল ইসলাম ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। উনি এই সংগঠনটার সাথে বাংলাদেশের সিলেটের মানুষদেরকে জড়িত রেখেছেন এবং গতকালকে উনি ইনভাইট করেছেন। ওনার ইনভাইট আমি ফেলতে পারিনি। আমাদের আরেকটা মিটিং ছিল আজকে সিলেট লেখিকা সংঘের মধুবনে, ওটা শেষ করে একটু ব্যক্তিগত কাজ শেষ করে আসতে দেরি হয়ে গেছে, তারপরও আসতে পেরেছি, এজন্য ভালো লাগছে। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আমাদের চিনু আপাকে। ওনার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই, ফুল তো অনেক হয়, গোলাপের মতো নয়। সংগঠন তো অনেক হয়, গঙ্গা পদ্মা মেলবন্ধনের মতো নয়। প্রতিষ্ঠাতা তো অনেক হয়, আমাদের ইয়াং এনার্জেটিক এভারগ্রিন অজন্তা দেব বর্মনের মতো নয়। আমাদের দিদির উদ্দেশ্যে আরেকটা চমৎকার করতালি হোক। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বিশ্ব বাংলা সাহিত্য মঞ্চের সভাপতি জনাব রাহমানা সাব্বির চৌধুরী। ধন্যবাদ সঞ্চালক। প্রথমে আমি দিদিকে অভিনন্দন জানাই এবং আমার উপস্থিত সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। গঙ্গা পদ্মা মেলবন্ধন নিয়ে দিদি আমাদের মাঝে এসেছেন ওনার একটি সংগঠনের। আমরা আশা করব সিলেটবাসী সবাই এবং আমি আমার সিলেটবাসী সবাইকে আহ্বান করব এবং আমি নিজেও দিদিকে যতটুকু সহযোগিতা করব। সবাই আশা করি দিদির সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আমরা প্রায় আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যার বক্তব্য শোনার জন্য এবং যার দিক নির্দেশনা পাওয়ার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যিনি একটা শুধুমাত্র সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নয়, এটা মানবিক সংগঠন। আমি বলবো গঙ্গা পদ্মা মেলবন্ধন। গঙ্গা পদ্মা মেলবন্ধনকে যিনি টোটাল বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় দিদি জনাব অজন্তা দেব বর্মন আমাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন। সবাইকে নমস্কার। প্রথমেই আমি এখানে কথাবার্তা শেষ হলে তারপরে আমার কথাগুলো আপনাদের কাছে বলবো। আপনারা আগে বলে নিন। একটু বসে পড়েন। আপনারা অনুমতি দিলে আমি বলি। অনুমতি দিন। প্রথমে আমি করজোড়ে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, আপনারা যদি কথা বন্ধ করে শুনতে পারেন প্লাস মোবাইলটা অফ করবেন। আমি কিন্তু ডিসিপ্লিন ভীষণ মেনটেন করি, সময়কে মূল্যায়ন করি। আমার গঙ্গা পদ্মা পরিবারে যারাই আসবেন, অর্থ বা আপনার ডিগ্রিধারী ওইসবকে আমি করবো না, প্রায়োরিটি দেব আমি শৃঙ্খলাবদ্ধভাবে। যে শৃঙ্খলা থাকতে হবে আমার এই গঙ্গা পদ্মা পরিবারে। আমরা যেমন সাহিত্য সংস্কৃতি, আগে যখন ছোটবেলায় আমরা নাচের স্কুলে যেতাম, নাটকে যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম,
টাইমের একটু 5 মিনিট এদিক সেদিক হলে আমাদেরকে আর হলে ঢুকতে দেয়নি। সেদিন আমরা নাচতেও পারিনি আর গানও শিখতে পারিনি। ওই জিনিসটা আমি যেহেতু ছোটবেলার থেকেই আমি ওই সাহিত্য সংস্কৃতির অঙ্গনেই বড় হয়েছি, ওই জিনিসটা আমি এখনো ধরে রেখেছি। আমি আপনাদের কাছেও আশাবাদী, আপনারা যখনই আমি যেদিন থাকবো না, অন্তত আমার এই বাণীটুকু আপনারা সবার কাছে বলবেন যে উনি আমাদেরকে এই একটা জিনিস বলে গেছিলেন। ঠিক আছে? কারণ আমরা যখন আসি তখন কিন্তু প্রত্যেকের কথা শোনার অধিকার আছে। সেই কবিতা ভালো কবিতাই হোক, ভালো ভাষণদারই হোক, যেই হোক না কেন, ওনারা তো আমাদের আমন্ত্রিত হয়ে আসছেন। অতএব আমাদের প্রত্যেকেরই সম্মান জানানো উচিত এবং শ্রদ্ধা জানানো উচিত। আমি কিন্তু এটা রাগান্বিতভাবে বলিনি, আমি এমনিতেই অধিকার আছে আপনাদের সবার কাছে বলার, এর জন্য বলেছি। আর মাইন্ডটা একটু অন্যরকম অন্যদিকে গেছে কেন, ওই যে ওরা এলো, এখন ওরা বেরিয়ে যাবে, ওদের প্রতি যে আমাদের আপ্যায়নটা ঠিক মতো হবে কি না গাড়িতে না ওঠা পর্যন্ত, এটার জন্য আমার একটু মাইন্ডটা আছে। আচ্ছা, এবার আসি, ওনারা ওদের মুখে সব কিছু জানতে পারলেন আমার সম্বন্ধে। তবে আমি খুব একটা বড় মাপের নই, সাধারণ জীবনযাত্রায় আমি খুব বিশ্বাসী। আর আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির প্রতিপত্তি কোনো কিছুটাই আমার বড় নয়, আমার সন্তানরাও বড় নয়। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি কে, আমি কি, আগামী দিনে আমার উদ্দেশ্য কি, সেটা নিয়েই আমি লড়াই করে চলছি দীর্ঘ বছর। সেই সামাজিক কর্মের মধ্যেই আমার পরিচিতি শুরু হয়েছিল। স্বাস্থ্য শিবির করা, অসহায়দের পাশে দাঁড়িয়ে বিয়ে থা দেওয়া, আমার বাড়িতে যারা কাজ করতেন বলবো না, মানে আমার পরিবারেরই একটা অঙ্গ, যারা আমাকে হাত বাটাতেন, সাহায্য করতেন আমার পরিবারেরই, ওদেরকে লেখাপড়া শেখানো। একটা ছেলে একটা মেয়েকে আমি লেখাপড়ায়, একজনকে মাধ্যমিক পাস আর মেয়েটাকে ক্লাস 6-7 পর্যন্ত পড়িয়ে আমি বিয়ে থা দিলাম নিজের সন্তানের মতনই। আমার কর্তাও খুব সহযোগিতা করেছেন। তো ওই মানসিকতা নিয়েই আমি আগামী দিন আপনাদের মতো সুন্দর মনের মানসিকতা মানুষদেরকে নিয়ে এগিয়ে চলতে চাই। কারণ একা তো সম্ভব নয় কোনো কিছুই। হয়তো আমার কলকাতায় সম্ভব, কিন্তু ভিন রাজ্যে আমার এটা অল ওয়ার্ল্ড ব্যাপী আমার এই সংগঠনটা, যেটা গঙ্গা পদ্মা মেলবন্ধন, তো সেটা একার পক্ষে সম্ভব নয়। অলরেডি আমাদের দুবাই, লন্ডন এবং অস্টিনে আমাদের শাখা হয়ে গেছে। আর বাংলাদেশে আমাদের এবার আর হচ্ছে না, যেতে পারছি না, খুলনা এবং রংপুর। আর ঢাকা আজকেও ফোন করেছিল, আমি যেতে পারবো না শারীরিক অসুবিধার কারণে। আমি হয়তো 2-3 মাস বাদে আবার ওই রংপুর, খুলনা এবং ঢাকার আগেই ছিল, কিন্তু প্রশস্ত করার জন্য কমিটি কিছু কাটসিট করা, মানুষের সাথে না চললে তার বুঝতে পারবো না কে কেমন। তো ওই সূত্রে আমি আবারও আসব। এবার আমাদের এই যে সিলেটে যারা আছেন, বিকাশ দা আছেন, শহীদুল ভাই আছেন, রণবীর, তারপরে অমিতাভ, এরকম অনেক আছেন। তো ওদের সাথে আমার অনেক বছর আগেই পরিচয়। আমি যখন যা বলছি মানে সবাই ওনারা বা আমার ভাইরা বলে যে আমরা আপনার সাথে আছি, আপনার সাথে মানে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরাও এগিয়ে যাব। আমি আশাবাদী আপনারা এখন যারা আছেন, আপনাদের মাধ্যমে আমি আরও অনেক ভালো মানুষ আমি পেয়ে যাব, যারা আগামী দিনে আপনারা সিলেট থেকেই অসহায়দের জন্য কিছু করা, পরিবেশ রক্ষার উপরে, তারপর আপনার নেশার বিরুদ্ধে সমাজে বার্তামূলক কাজগুলো করবেন। এটাই আমাদের মেইন উদ্দেশ্য, যে অসহায়দের পাশে থেকে আজকে আমার যদি ধরুন যাদের রোজগার নেই, আমরা সপ্তাহে হয়তো 1-2 দিন আমরা মাছ মাংস খাবো না, সেখান থেকে 2 পয়সা সঞ্চয় করে আরেকটা অনাথ বাচ্চা বা অসহায় বাচ্চার মুখে যদি
আমরা একটু বস্ত্র বা অন্ন তুলে দিতে পারি, তখন দেখবেন ওর মুখে যে একটা হাসি ফুটবে, সেই হাসিটা আমাদেরকে অনেক শান্তি লাভ করে, অনেক শান্তি পাবেন আপনি। আর আরেকটা কি বলবো, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা যদি আমরা অন্তরে লালন করতে পারি, অটোমেটিক দেখবেন আপনার পাশাপাশি আরেকজনের মানসিকতা আপনারই মতো হতে বাধ্য। আমি আর কি বলবো, অনেকেই আছেন আপনারা বলার, আর বেশি কিছু বলছি না। আমার যে গঙ্গাপদ্মা মেলবন্ধনের যে উদ্দেশ্য সেটা অনেক বড়, যেটা বলে গঠনতন্ত্র, সেটা অল্প সময়ে হবে না। আপনারা বিকাশ দা আছে, শহীদুল ভাই বা অন্য যারা কমিটিতে আছেন, আপনারা যখন মাঝে মাঝে 2 মাস 3 মাসে একবার এসে বসবেন আলোচনায়, তখন আপনারা বাকিটা জেনে যাবেন, ঠিক আছে? আর যদি আপনাদের প্রয়োজন হয় কলকাতায় গেলে ফোন করবেন, হয়তো আমি সঙ্গ দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে অন্যভাবে সহযোগিতা করতে পারবো, অন্তত গাইড হিসেবে, এতটুকু আমি আশাবাদী। আর টাটা ক্যান্সার হসপিটালে যদি আপনাদের কোনো নিকটাত্মীয় বা পরিচিত যেই হোক, আমাদের সংগঠনের বাইরেও যদি কেউ হয়, যদি যেতে চায় আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমার সংগঠনের আমার বন্ধুবান্ধব আছে টাটা ক্যান্সার মেমোরিয়াল হসপিটালে, আপনাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সুস্বাস্থ্য দেওয়ার জন্য, সুচিকিৎসার ব্যাপারেও, এবং ব্লাড ডোনেশন করবে ওরা ফ্রিতে। আমাদের যখন কোনো ক্যান্সার পেশেন্ট কেমো নেয়, তখন কিন্তু ব্লাডের প্রচুর দরকার হয়, হিমোগ্লোবিন 10 থাকতে হয়। তখন আমি জুয়েলারি অ্যাসোসিয়েশন আছে বোম্বে, ওরা কিন্তু বাঙালি, পশ্চিমবঙ্গে, ওদের সাথে যোগাযোগ করলাম, তখন ওনারা বলল আপনার যদি কেউ থাকে আমরা ব্লাড বিনা ফ্রিতে, মানে পয়সা লাগবে না, আমরা ডোনেট করব। তো এর চেয়ে বড় পাওনা আমার মনে হয় আর কিছুই নেই। আমি যেখানেই যাই ঈশ্বর আল্লাহকে আমি একই স্থানে রাখি, সৃষ্টিকর্তা একই। তো অতএব আমি আপনাদের মতো অনেক ভালো মানুষ পেয়ে যাচ্ছি, আগামী দিনে আরও পাবো। আপনারা সবাই ভালো, গঙ্গাপদ্মা আমারই মতো স্বপ্নটা দেখবেন। নমস্কার। আচ্ছা, আমায় বলছে আমি এত সুন্দরভাবে কি করে কথা বলি। ছোটবেলা ওই যে উনি বললো না, বাংলাদেশে আমার 62-তে আমার ডেট অফ বার্থ, তো বাংলাদেশের যুদ্ধের সময় খুবই ছোট ছিলাম, কিন্তু ভীষণ দুরন্ত ছিলাম। যে ফুল চুরি করা, অন্যের বাড়িতে গাছের আম চুরি করা, আমাকে পাহারা দিয়ে যেত আমার পাড়ার এক কাকু, যে আমার গাছের তেঁতুলগুলি তুই দেখে রাখবি। ওই কাকু আমাদেরকে রোজ খাওয়াতো, ভাত খাওয়াতো। কাকু বিয়ে থা করেননি, তো মানে ও স্কুল থেকে আসার পর কাকু যখন একটাই আসবে, সব বলছে ডাকবে সবাইকে, আমার সাথে আরো 2 জন আছে, আয় আয় খেতে আয়। উনি ব্রাহ্মণ ছিলেন, মানে আমাদের পেট ভরে যেত। সেই কাকুর বাড়িতেই চুরি করতাম। এবার বুঝেন কেমন ধুরন্ধর ছিলাম। আর একদিন হাতে নাতে ধরা পড়ে গেছি। বাড়িতে এসে আমার দাদাকে বলল, কাকুর ডাক শুনে কিন্তু বুঝে গেছি। তো আমার দাদাকে বলল যে দেখ, ওকে আমি এত স্নেহ করি, হ্যাঁ, আর ওরা এই 3টে, মানে আমার আর 2 বান্ধবী, এই 3 জনে মিলে আমার বাড়ির আম, লেবু, তেঁতুল সব চুরি করে। তারপর তো আর যা শাস্তি হয়, হাত পা বেঁধে দাদারা খুব মেরেছে, বল আর করবি, আর করবি? বলে না না না, আর করব না। আর আমি সুইমার ছিলাম আর ভলিবল প্লেয়ার ছিলাম। কিন্তু ওই মেয়ে আজকে পরন্ত বেলায় এসে, মানে আমার ভাবলে ভীষণ অবাক লাগে, নিজেকে নিয়েই নিজে আর কি, যে সেই অজন্তাই কি এই অজন্তা, আমার নিজেরই খুব অবাক লাগে। আরো অনেক ইতিহাস। আর যেটা সিনেমার কথা বলুন, দাদা যেটা বলল, সেটা সমাজকে বার্তা দেওয়ার জন্য এই যে চোখে পড়া দৃশ্যগুলো, সুবার্তা, ওইগুলো নিয়েই আমি
লিখি, ওটার উপরে আমি চিত্রায়ন করি, সংলাপ লিখি, পরিচালনা এবং অভিনয়। আপনারা যেটা নাটক বলেন, আমাদের ওখানে কিন্তু সেটা নাটক নয়। নাটক যেটা হচ্ছে আমরা যেটা স্টেজে নাটক করি, একটা পুরো স্টেজ দাবিয়ে আমরা অভিনয় করতে পারি, অনেক দর্শক থাকে। আর সেটা 3টে নাটকের গ্রুপ ছিল, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক জায়গায় গিয়ে আমরা পুরস্কার পেয়েছি। আর আমি যেটা মূলত তৈরি করি সেটাকে বলে শর্ট ফিল্ম, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। একটা আছে ন্যাশনাল আছে, বা আপনার যার যার রাজ্যের মধ্যে হয় সেটা নয়, আমার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। সেটা আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, জার্মান, বিভিন্ন জায়গায়, জাপান, বিভিন্ন জায়গায় আমার বইগুলো যায়। সেই বইয়ের সিলেকশন হয়তো যেই কটা পাঠাই সবটা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এটা হয়ে যায়, কারণ হয়তো ওই থিমটা সেই রকম বলে, সোশ্যাল ইয়ের উপরে নির্ভর করে বলেই আমি পেয়ে যাই। এবং আজকে 24টা সিনেমা আমার তৈরি হয়ে গেছে এই 8-9 বছরে, 2017 থেকে। আর পুরস্কার আমি 18টা পুরস্কার পেয়ে গেছি, এটা আমাদের অনেক বড়। আমি দ্বিতীয়বার আবার সময় নষ্ট করলাম, এবার অন্য কেউ বলবেন। সবাই ভালো থাকবে। দিদি আসলে যে কাজটি উনি করতেছেন, দিদির সাথে আমাদের সেই একটা ছোট্ট আছে, ঘটনা আছে। আমি 2008 সাল থেকে সেন্টার ফর লিগ্যাল এইডস অফ বাংলাদেশ নামে একটা সংগঠন, এই সংগঠনকে নারী দিবসে 5জন বাংলাদেশ এবং 5জন ভারত থেকে আমি পদক দিয়ে থাকি। তো 2022 সালে দিদিকে নির্বাচন করেছিলেন ডক্টর অভিজিৎ রায় চৌধুরী। আজকে এখানে 2জন পদকপ্রাপ্ত আছেন আমার সংগঠনের, মনিয়াপা এবং দিদি। তো দিদি তখন আসতে পারেনি। আমি, অমিতাভ, রণদীপ এবং মিন্টুবাবু প্রভাষক, আর অ্যাডভোকেট মামুন, আমরা পদকটি নিয়ে কলকাতা গেলাম 22 সালে। তো আমি দিদিকে যখন ফোন করি তখন আমার কাছে মনে হয়েছিল যে দিদির কণ্ঠটা তো ভালোবাসা একটু কম, হয়তো মানে এই ধরনের লাগছে। ওদেরকে বললাম, তোমরা কিন্তু আপনারা রুমে থাকেন, আমি একা যাব, কারণ দিদি যদি রেসপন্স না করে, লজ্জা পেলে আমিই পাই। ওরা বলে, স্যার আপনারা একা ছাড়বো না, আমরাও যাব। বাসায় যখন গেলাম, ঢোকার সাথে সাথে দিদির যে ইন্টেনশনটা দেখলাম, মানে তার অভিব্যক্তি আমাকে চেঞ্জ করে দিল। যে দিদি তো একজন নরম মনের, নরম সুরের, সুন্দর মনের মানুষ। দিদির যে দাদা, আমরা দাদাবাবু বলি, সেই দাদাবাবু আরও মাটির মানুষ। দাদাবাবু আরও অনেক কিছু করে আমাদেরকে আপ্যায়ন করলেন। এবং আমাদের 7 জন, আমরা 6 জনেরই ব্যবস্থা, উনি খাবারের ব্যবস্থা করলেন রাতে। আমি মনে মনে ভাবলাম, যদি একা আসতাম তাহলে তো সমস্যা হইতো, কারণ আয়োজন তো করেছে এই সবারই। কথা বলতে বলতে আমি ওনার একটা ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউতে উঠে আসলো যে উনি একজন কিশোরী ছিলেন, মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করার জন্য। তখন যেহেতু আমিও নাটক নিয়ে কাজ করি, দিদির সাথে কথা বলে আমরা ঠিক করলাম যে আমরা শর্ট ফিল্ম করব ভারত বাংলাদেশে। এবং দিদির ইন্টারেস্ট দেখে পরের দিন উনি যে জায়গায় থাকে, কলকাতার ভিআইপি এরিয়া, সাউথ সিটি মল, যেখানে জি বাংলার পরিবারের অনেকটাই বসবাস করে। তো আমরা যখন পরের দিন মার্কেটে গেলাম, দিদি 10:30টায় ফোন করলেন যে শহীদ ভাই আপনি কোথায়? আমি বলছি এই মার্কেটে। চলে আসেন, আমি তো কাহিনী লিখে ফেলছি। এবং আশ্চর্যের বিষয়, আমি আর অমিতাভ গেলাম রাত 11টায়। তখন উনি মানে আমরা ডিনার করলাম, তারপরে উনি এই নাটকটি মানে গল্পটি লিখে ফেললেন। কিছুদিন আগে এটার কেন্দ্রীয়, আমার সৌভাগ্য হয়েছে এটার কেন্দ্রীয় ক্যারেক্টারটা আমি করছি। এবং ত্রিপুরাতে 2 দিনের শুটিং হয়েছে। আমরা সকাল থেকে শুরু করলাম এবং রাতে গিয়ে শেষ। বাংলাদেশের গতকালকে শুটিং হওয়ার কথা ছিল, আকাশ মেঘাচ্ছন্ন, সূর্যের দরকার, আমরা ওটা ক্যান্সেল করছি, পরবর্তীতে হবে।
তারপরে কলকাতাটা। এবং নাটক, এই শর্ট ফিল্মের কাহিনীটা এত সুন্দর, যখন পাবলিশড হবে আপনারা বুঝতে পারবেন। এবং দিদির যে চিন্তা চেতনা, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণ দিয়ে আমরা ওটাকে শুরু করব। যাই হোক, এটা আমরা অপেক্ষা রইলাম দিদি। আর আমাদের মধ্যে অনেক গুণী ব্যক্তিরা এখানে আছেন, আসলে সবাইকে বলার সুযোগ দেওয়ার দরকার ছিল। আমার কবি কামাল ভাই একবারে সাহিত্যের নিবেদিত প্রাণ, আমার অ্যাডভোকেট কবি নাসিমা আমার ছাত্রীও বন্ধুও বোনও, তার যে সাহিত্যের জন্য ভালোবাসা, একটা মেয়ে হয়ে মানে যে কোনো সাহিত্য অনুষ্ঠানে উনি চলে যায়। আরও অনেক আছেন, অনেক বক্তারা আছেন। আমরা আজকে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত যে আমাদের সিলেটেরই একজন কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, অধ্যাপক সিরাজুল ইসলাম স্যার, উনি দিদির সাথে ফোনে কন্ট্যাক্ট করে দিদির জন্য একটা টোকেন অফ লাভ বলবো আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে উনি নিয়ে আসছেন। আমি ওটা হ্যান্ড ওভারের আগে স্যারকে বলবো 2-1 মিনিট কিছু বলার জন্য। আমি দুঃখিত, উনি কবি লেখক লুৎফুর চৌধুরী। আসসালামু আলাইকুম। আসলে আমিও বেঁচে থাকবো না, দিদিও বেঁচে থাকবে না, কিন্তু মানুষের স্মৃতিটা অবশ্যই বেঁচে থাকে। যেমন আপনার বলতেছি, আমি নিজে বাচ্চা সিকন্দরের বাড়িতে গেছি, 1000 বছর আগের বাচ্চা। তো উনি দেশের মৃত্যুর সময় আসলো, উনি প্রথমে উনি ডাক্তার হলে ডাকলেন যে এক কাজ ভাই, আমি মারা গেলে তোমরা যে সময় খাটলো হয় তোমরা ডাক্তারি পোশাক লাগাইবা, আর সবে খবর ওখানে লিয়ে দিবাই। সবে বুঝতো যে আরে এত ডাক্তার থাকা পরে বাচ্চার দানটা রক্ষা করতে পারল না। আর যারা দইব এরা বুঝেন যে মানুষ তো সারিবদ্ধভাবে আসবে, খাবার লাগানোর পরে একটা হাত বাইরে রাখবাই, আইসা বলবো যে এত বড় বাচ্চা উনি খালি হাতে যাইতেছেন। এই আমি একটা ছোটো মোটো একটা লেখা লেছিলাম কি, কাপন জগৎ ভ্রমণ বাহাদুরি অনাদিকাল ধরে হায়াত নামে তেলে জীবন গাড়ি দৌড়ে, আজকে উঠি আয়নার সামনে ঋতু কি মারে, হৃদয় জুড়িয়া হাহাকার পাখি যাবে উড়ে, নয়তো আজ নয়তো কাল বসত ঘর কবরে, ধনী গরিব রাধা প্রদা সাদা কাপন পরে, খালি হাতে এসে মানুষ খালি হাতে ফিরে, একই পথের প্রতীক সারা মৃত্যু সুদা দাঁড়িয়ে। সালাম। ধন্যবাদ। আসলে আরেকটি, এখানে অনেক পেশার মানুষ আছে, আমি সাহিত্য নিয়ে 2 মিনিটে শেষ করব। যারা বাংলা পড়বে এরাই সাহিত্য করবে, এটা কোনো কথা নেই। আমি কিন্তু পেশায় একজন আইনজীবী। আমাকে আজকে আমি বাসায় যাই নাই, 6টা পর্যন্ত আমি আমার আইনের দায়িত্ব পালন করেছি। চেম্বার থেকে চলে আসছি, পরনে সাদা শার্ট ছিল, গেঞ্জিতে ব্যাগে রাখছিলাম, এখানে জাস্ট চেঞ্জ করেছি। এটার পরেও আরও শুনেন, আপনারা অতুল প্রসাদের নাম শুনছেন? অতুল প্রসাদ সেন একজন শিল্পী, একজন সুরকার, একজন গীতিকার, এবং এই ভারত উপমহাদেশে কয়েকজন প্রথম শ্রেণীর রবীন্দ্রনাথ নজরুলের পরে অতুল প্রসাদের নাম বলতেই হয়। ওনার একটি ঘটনা বলছি, আপনারা যেহেতু একঘেয়েমি হচ্ছে একটু মজা করি। অতুল প্রসাদ একজন বারের লোক, উনি কিন্তু আমাদের বাংলাদেশের, ওনার বাবা পুরান ঢাকার ডাক্তার ছিলেন। ডাক্তার হঠাৎ করে ওনার বাবা মারা গেলেন, ব্রাহ্মণ পরিবার, বাবা মারা গেলেন। অতুল প্রসাদ ছোট, একটা বোন ছিল। ওর মা কোথায় যাবে? ওনাদের মামার বাড়ি পশ্চিমবঙ্গে অতুল প্রসাদকে নিয়ে গেলেন। ওনার মামা ওই মাকে বললেন, বোন তুমি 2টা বাচ্চাকে মানুষ করতে হবে, তুমি কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবে না। উনি রাজি হলেন, কিন্তু তরুণী মানে ইয়াং বয়স একজন লেখকের প্রেমে পড়ে অতুল প্রসাদের মা বিয়ে করলেন 2টা বাচ্চাকে রেখে। মামা অভিমানে এই 2জন বাচ্চাকে মানুষ করলেন, বড় করলেন। কিন্তু কষ্টের বিষয় কি ছিল জানেন?
অতুল প্রসাদ তার মামাতো বোন একসাথে পড়তো, ওনাকে প্রেম করে মানে ওর সাথে ভালোবাসা হয়ে গেল, সিদ্ধান্ত নিলে বিয়ে করবে, কিন্তু ব্রাহ্মণ পরিবার, একই পরিবার তো বিয়ে হয় না। ওরা কি করলেন, স্কটল্যান্ডে চলে গেলেন। স্কটল্যান্ডে গিয়ে মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করলেন। দুইটা যমজ সন্তানের জন্ম হলো, একজন দিলীপ, আরেকজন মারা গেছে শীতে। যখন দিলীপের ভাই মানে অতুল প্রসাদের সন্তান যখন মারা যায়, উনি অভিমান করে আবার কলকাতাতে আসলেন। কিন্তু কলকাতার সমাজ ব্যবস্থা এমন ছিল, উনি প্র্যাকটিস করতে পারেন নাই। তখন লখনৌতে চলে যায়, গিয়ে প্র্যাকটিস শুরু করেন। কিন্তু কষ্টের বিষয় কি জানেন, যে ভালোবাসার মানুষটিকে ভালোবাসে বিয়ে করেছে, তার সাথে অভিমানও অনেক বেশি। দুজনের অভিমান পর্ব কলকাতা মানে সেখানে ভারতে এসে কয়েকদিন একসাথে থাকলেন। তারপরে একটা বিল্ডিংয়ে উনি থাকতেন নিচতলায়, আর উনার স্ত্রী থাকতেন 2 তলায়। কের সাথে কেউ মরার আগ পর্যন্ত কোনো দেখা হয়নি। তো রবীন্দ্রনাথ প্রায়ই যাইতেন। রবীন্দ্রনাথ বলতেন, এই অতুল, তুমি এত সুন্দর কিভাবে লিখো? বলে, জানো আমার কলমটা কে ধার করেছে? ওই যে 2 তলার যে ম্যাডাম থাকেন উনি যদি আমাকে অভিমান না করে নিচতলা থেকে 2 তলা না যাইতেন, তাহলে অতুল প্রসাদের কলমে এই কথাগুলো আসতো না। আজকে অতুল প্রসাদকে কেউ আইনজীবী হিসাবে চিনে না, চিনে একজন সঙ্গীত বিশেষজ্ঞ, সুরকার, শিল্পী হিসাবে। যাই হোক, আমরা যে আমার কথা অর্থ হচ্ছে এটা যে আমরা যে পেশায় থাকি না কেন, সংস্কৃতি সঙ্গীত আমাদের প্রাণ, আমাদেরকে সজীব করে। তাই তো এই বয়সে কামাল ভাই সব অনুষ্ঠানে, কামাল ভাই তাকে আমাদের অনুষ্ঠান সভাপতির বক্তব্যের আগে আমি কামাল ভাইকে যদি একটি কথা বলার সুযোগ না দেই, আমি আসলে কষ্ট পাবো। কারণ এত প্রবীণ একজন মানুষ, আমি কামাল ভাইকে এই ডেকুরাম ভেঙেও 2টি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পৃথিবীর স্বদেশ যার, আমি তার সঙ্গী চিরদিন। যতদিন বেঁচে আছো মুক্ত হয়ে বাঁচো, আকাশ মাটির কণ্ঠে যেন শুনি তুমি বেঁচে আছো। আসলে পৃথিবীটা কিন্তু যদি আমরা স্বদেশ মনে করি, অঞ্জতাদেব বর্মন এসেছেন কলকাতা থেকে, আমরা দেখতে পাচ্ছি এখানে। আর যারা এসেছেন সকল যদি আমরা এক থাকতে পারি, সকলেই আমরা সকলের তৈরি। ছোটোবেলায় পড়েছিলাম কামিনী রায়ের কবিতাটি, সকলেই আমরা সকলের তৈরি, প্রত্যেকেই মরা পরের তৈরি। সেই যদি প্রত্যয় আমাদের হয়, আমাদের মতো কোনো কি থাকবে না, মেল বন্দরের বাহিরে আমরা যেতে পারবো না। যাই হোক, অনেক কথা শোনার কথা আমরা শুনবো, জানবো। সকলকে আবারও দেখা হবে। আজকে শুধু কথা শেষ নয়, সেদিন আপনাদের সাথে ভালোবাসা বিনিময় হবে, পরিচয় বাড়বে। আর সেই পরিচয় হলে আমাদের আরও একটু লাভ হবে। সেই লাভের দিকে আমি ধাবিত করিয়ে আমাকে সংক্ষিপ্ত কথামালা বলার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের অনুষ্ঠান আজকে এই জন্য ব্যতিক্রম, যেহেতু মত বিনিময় সভা, আমাদের নির্ধারিত আলোচকরা শেষ। একটি অনুষ্ঠানে নির্ধারিত আলোচকের পরে কিন্তু আলোচক থাকে না, কিন্তু আজকে যেহেতু মত বিনিময় সভা, আমাদের অনুভূতিগুলো আমরা বললাম। আপনারা যারা শুনছেন তাদের কথা যদি আমরা একটু না শুনি, তাহলে মানে আমরা বুঝবো না যে আমাদের গঙ্গাপদ্মা মেলবন্ধন কতটুকু প্রসারিত হয়েছে। আজকে একজন ব্যাংকার আছেন, অগ্রণী ব্যাংক, দাদা জনতা ব্যাংক। আমি আগেই বলছি বিভিন্ন পেশার মানুষ আছেন। হ্যাঁ, আমি দাদাকে কি নাম কৃপেশ রঞ্জন দা, উনি 1 মিনিট কিছু বলবেন। ধন্যবাদ আমাকে আমার অনুভূতি ব্যক্ত করার সুযোগ দেওয়ার জন্য। আসলে দিদির সাথে আমার পরিচয় ফেসবুকের সূত্রে।
উনি বিভিন্ন সময় আমাকে সুন্দর সুন্দর মেসেজ দিতেন। সেই থেকে ওনার সাথে আমার যোগাযোগ। উনি কয়েকদিন আগে গত পরশুদিন মেসেজ দিলেন আমি সিলেটে আসছি। তো আমি কালকে পরিবার সহ এই পাগলা যাওয়ায় বাসায় আসতে রাত্র 8টা হয়ে যায়, তখন আর দিদির সাথে যোগাযোগ হয়নি। আজকে আমাদের ব্যাংক ক্লোজিং ছিল, তখন আমি 5টার দিকে বিশ্বনাথের কালীগঞ্জ থেকে রওনা দিয়ে দিদির সাথে যোগাযোগ করি যে আপনাদের অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা। তখন দিদি বললেন যে না, এখনো শুরু হয় নাই, আপনি আসেন। তখন আসলাম এবং এসে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই নিজেকে গর্বিত মনে করছি। এবং দিদির যে এই অভিলাষ, উনি যে দুই দেশের মানুষকে একই আত্মার বাঁধনে বাঁধতে চাইছেন, সেটা সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চমৎকার। আমি ভুল বলছিলাম, উনি জনতা ব্যাংক না, অগ্রণী ব্যাংক। আমার একটা সূত্র আছে, আমার শালী অগ্রণী ব্যাংক পল্লবী শাখার ম্যানেজার। ও যদি শুনে একজন অগ্রণী ব্যাংকের অফিসার এখানে ছিল আর আমি সুযোগ দেই নাই, তাহলে চাকরি চলে যাবে। আজকে একটা বৈচিত্র্য অনুষ্ঠান বলবো যে আমাদের গঙ্গা পদ্মার একজন সদস্য, এই দাদার সাথে 30 থেকে 35 বছর আগের সম্পর্ক, আমার পাশের বাসার। ওনার জন্মদিন আমরা একটু আগে কেক কাটলাম, মানে দারুণ লাগছে যে একজনের জন্মদিন আমরা পালন করেছি। আমি দাদাকে 1 মিনিট বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। আসলে আমার অনুভূতি ব্যক্ত করার মতো, আমি খুবই অনুপ্রাণিত আপনাদের সাথে আমার জন্মদিনের অনুষ্ঠানটা করতে পেরেছি এরকম একটা দিনে। বিশেষ করে দিদির সাথে আর 2 দিন আগে পরিচয় হয়েছে। আমি কি বলবো, আজকের দিনটা আপনাদের সামনে খুশি বা আনন্দ বুক করতে পেরে খুব ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ, আমার জন্য আশীর্বাদ করেন সবাই। আমরা একজন অধ্যাপক আছেন, SI হামিদ, উনি সরকারি কলেজের অধ্যাপক। আমি উনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অদ্ভুত আধার পৃথিবীতে এসেছে আজ, যারা অন্ধ তারাই আজ চোখে দেখে বেশি। আসলে আমাদের যে এখানে গঙ্গা পদ্মা যে মেলবন্ধন, এটার উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তন এবং সমাজ বিনির্মাণের জন্য আমরা এখানে যে সংগঠনে সমাবেত হয়েছি। আর সাহিত্যের মূল উদ্দেশ্য, এবং আমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখি, রাজা রামমোহনকে দেখি, তারা কিন্তু সাহিত্যের মাধ্যমে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। আর আমরা লিউ টলস্টয়কেও দেখতে পাই যে তিনি একজন জমিদার হয়েও শোষিত মানুষের পক্ষে তিনি লিখেছেন এবং লড়াই করেছেন। আর নজরুল, উনার তো আসলে সাম্যবাদী লেখক এবং উনি সমাজ পরিবর্তনের জন্য অনেক কিছু করেছেন। তার একটা গান আমি সামান্য একটু গাওয়ার চেষ্টা করছি, যে উষার দুয়ারে হানিয়া খাত আমরা, উষার দুয়ারে হানিয়া খাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দা চল 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 চল। আসলে নজরুল এই বাধার বিন্ধ্যাচল ভেঙে সমাজকে শুভ এবং সুন্দরের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। এই যে আমরা যদি তাকাই, জর্নাদো ব্রুনো, তিনি লিখেছিলেন দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এই বইটা লেখার পরে উনি কিন্তু সমাজের রোষের শিকার হয়েছিলেন। তারপরও তিনি যা বলেছিলেন তা আমরা এখন সত্য বলে জানতে পারি। আর
এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন কমলাকান্তের দপ্তর, আর দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীল দর্পণ, শওকত উসমান লিখেছিলেন কৃতদাসের হাসি। এই সবগুলোই কিন্তু রূপকের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছিলেন তারা। আর সবকিছুর মূলে আসলে মানবতা, যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। লালন বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আর আল্লামা ইকবাল পাকিস্তানের কবি, উনি বলেছেন, ভারত হামারা, চীন হামারা, সারা জাহান মেরে হামারা। আসলে আমাদের কিন্তু এটার উদ্দেশ্য আমরা দুই বাংলার মানুষ এক হয়ে সমাজ বিনির্মাণের পথে এগিয়ে যাব, এটাই আর কি। আর একটা গানের কলি দিয়ে শেষ করব। तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। धन्यवाद সবাইকে। আমাদের লিপি আসছে, লিপি। এর আগে লিপিকার আগে এই নাসিমাকে 1 মিনিট কিছু বলার জন্য, লিপিকা একটু বলো। লিপিকার পরে নাসিমা একটু বলবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ। তো আজকে আসলে আমার এখানে আসা, আমি অবশ্য দাওয়াতে আসিনি, আমি এসেছি ভালোবাসার টানে। যেমন আমি গতকাল রাতে আমি শুনেছিলাম আমার দিদি এসেছেন, তখন বলেছিলাম আমি পদ্মার ইলিশে কিন্তু প্রেমিকের গন্ধ পাই। তার মানে হচ্ছে আমার দিদির সাথে যেমন অনেক সুখের স্মৃতি আছে, আমাদের একটা অনেক বড় একটা দুঃখের স্মৃতি আছে দিদির সাথে। তো সবচেয়ে শেষের সময়টা হচ্ছে আমরা খুব আড্ডা দিতাম ঢাকায় বইমেলায়। যেমন আবু হেনা রনি, আমাদের এই মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শামীমা আপা, আমাদের একজন বাদল ভাই ছিলেন। তো আমরা লাস্ট একদিন বইমেলায় খুব বৃষ্টির মধ্যে আমরা একসাথে দাঁড়িয়ে আমরা লুচি খেয়েছিলাম, খুব আড্ডা দিয়েছিলাম। এক ছাতার নিচে আমরা দাঁড়িয়ে অনেক মজা করেছিলাম। ওই দিনেই রাতে গিয়ে আমাদের দাদাভাই অসুস্থ হয়ে দাদাভাই মারা গেলেন। সে থেকে অজন্তা দিদির সাথে আর দেখা হয়নি। আরো 2 বার দিদি সিলেট এসেছিলেন, কিন্তু দেখা হয়নি। একবার আমি অসুস্থ ছিলাম, কিন্তু আজকে দিদির সাথে দেখা না করলে হবেই না। আর দিদির কথা যারাই বললেন, দিদির সুন্দর, দিদিকে যারা 5-7 বছর আগে দেখেননি তারা অনেক ভুল করেছেন। কারণ দিদি কি ছিলেন, আমার কিছু অ্যালবামে পুরাতন কিছু ছবি আছে, যেমন দিদি কি ছিলেন। এই 5-6 বছরে দিদি অনেক পরিবর্তন হয়ে গেছেন। তখন মনে হয়তো দিদি আমাদের চেয়ে বয়সে অনেক ছোট। তখন আমাদের এই সিলেটের ছিলেন এই আমাদের এই খেলোয়াড় কি যেন দিদি, আমাদের অলক্ষ পালি। তো ওনার ফ্ল্যাটে আসলে দিদি থাকতেন, আমরা সবাই মিলে এত মজার আড্ডা দিতাম যা আমাদের সিলেটে সাহিত্যিকদের মধ্যে এটা আমি খুঁজে পাই না। আমি আসলে সিলেটে সাহিত্য অঙ্গনে খুব একটা কম আসি। আমার খুব আড্ডাটা হয় আমার ঢাকা বইমেলা। আমি ঢাকা বইমেলা 4 বার যাই, 5 বার যাই। আমি মানে মনে করি যে সাহিত্যের প্রতি একটা প্রেম। আমরা তো সিলেটে আসলে আমরা মনে করি শুধু কেমুসাস এইটুকু, আমাদের মধ্যে অনেক রেশারেশি থাকে, এজন্য আমি একটু খুব কম আসি ইয়েতে। কিন্তু ঢাকায় আমার একেবারে আমি মনে হয় ডানা মেলে উড়ি। প্রতিটা সাহিত্য অঙ্গনে ঢাকায় আমাকে অনেকেই চিনেন। তো সবাই ভালো থাকবেন। আমি লিপি খান, লেখিকা সংঘের সাহিত্য সম্পাদক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আজকে গঙ্গা পদ্মা মেলবন্ধনের পক্ষ থেকে আমাদের একটা মেধাবী ছাত্রী মহিলা কলেজে ভর্তি হবে। তার 3000 টাকা লাগে। গঙ্গা পদ্মা সেটা দায়িত্ব নিয়েছি মেয়েটাকে ভর্তি করার জন্য। আজকে ওর বাসায় আমি গিয়েছিলাম, ওর বসন্ত বেরিয়েছে।
মানে এর জন্য মেয়েটা আসতে পারে নাই। আমরা তার বাসায় এই ভর্তির সরকারি মহিলা কলেজে তাকে ভর্তির ব্যবস্থা আমরা গঙ্গাপদ্মার পক্ষ থেকে, সিলেট শাখার পক্ষ থেকে আমরা ব্যবস্থা করব। আজকে সঞ্জীব শুভ দা একটু কিছু বলবেন। আসলে এই মুহূর্তে সবাই আমরা এলোমেলো, আমি কথা বলবো না, আমি একটু সুরে সুরেই কথা বলবো। কবি বলেছেন, নম 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 জন্মভূমি মম, অতি মনোরম অতি মধুর। মা, তোমাকে অনেক ভালোবাসি, আর এই ভালোবাসা থেকেই উচ্চারণ করি সালাম বাংলাদেশ ও মাই মাদারল্যান্ড। ও মা, মা গো তুমি, আমি তোমার চরণে চুমি। ও মা, মা গো তুমি, আমি তোমার চরণে চুমি। সালাম বাংলাদেশ ও মাই মাদারল্যান্ড। সালাম বাংলাদেশ ও মাই মাদারল্যান্ড। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ করব। নাসিমা কি বলবা কিছু? আসো। নাসিমার পরে শেষ অনুভূতি পেশ করবে চন্দ্রশেখর। মিন্টু বাবু কিছু বলবেন? শেষ বক্তা মানে অনুভূতি পেশ করবেন চন্দ্রশেখর দা। নাসিমা। আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই সন্ধ্যায় সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা। আমার ভীষণভাবে ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হইতে পারে। আজকের এই অনুষ্ঠানের আয়োজক আমাদের শ্রদ্ধেয় আমার বিজ্ঞ লার্নেড অ্যাডভোকেট শহীদুল ইসলাম গীতিকার সুরকার এবং শিল্পী, এবং যাকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন বা এই মেলবন্ধন পদ্মা গঙ্গাপদ্মার অন্যতম কর্ণধার শ্রীমতী অজন্তা দেব বর্মন দিদি। আজকে ওনার সাথে আমার তৃতীয়বার দেখা। আসলে উনি অত্যন্ত অমায়িক, সৃজনশীল এবং নান্দনিক মনের একজন, আমি বলবো কি, সহজ মানুষ। যার দিদির সাথে আমার যখন প্রথম দেখা হয় এই ক্যামুসাশিরি দ্বিতীয় তলায় একটা বড় অনুষ্ঠানে হলে দেখা হয়েছিল, উনি একদম মাটির মতো, মনে হচ্ছে অনেক দিনের চেয়ে না, ঠিক এইভাবে আমার সাথে মিশেছিলেন। সেজন্য আজকে দিদিকে আবারও এই অনুষ্ঠানে দেখতে পেয়ে, এবং গতকালকে ওনার সাথে আমার দেখা হয়েছিল বিশ্ব বাংলার অনুষ্ঠানে, তো দিদিকে আবারও আমি বাংলাদেশের সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আসলে এখানে অনেক জ্ঞানী গুণী উপস্থিত রয়েছেন, তারা অনেক কিছু বলেছেন, বলবেন। গঙ্গাপদ্মার উত্তরোত্তর আরো সমৃদ্ধি কামনা করি। এবং দিদি আমাদেরকে যেটা বলেছিলেন, ডিসিপ্লিন একটা বা শৃঙ্খলা বিষয়, তো এই কথাটার সাথে আমি আসলে একমত। আমাদের জীবনে যে কোনো কাজে আমরা উন্নতি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময়, অনুবর্তিতা বা ডিসিপ্লিন। আমাকে যদি 1 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সাধারণ সম্পাদক এবং দিদি এবং আমার বিজ্ঞ স্যার এবং লার্নেড অ্যাডভোকেট শহীদুল ইসলাম একটি কবিতা আবৃত্তির করতে চেষ্টা করছি, যেটা আমাকে সিনিয়র একটু আগে বলেছিলেন যে একটি কবিতা যেন আজকে আমি আবৃত্তি করি। তো আমি চেষ্টা করব, জানি না আপনাদের কেমন লাগবে। তো যেহেতু এটা বর্ষার মাস, বর্ষা বিষয়ক একটি কবিতা আমি বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করছি। সোনার তরী, হ্যাঁ, সোনার তরী থেকে আমি আবৃত্তি করছি। গগনে গরজে মেঘ ঘন বরষায়, কুলে একা বসে আছি নাহি ভরসায়। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলায়, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা পালে চলে যায় কোনো দিকে নাহে চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুদারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছেন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে অনুভূতি নিয়ে আসবে সর্বশেষ কবি চন্দ্রশেখর। ধন্যবাদ। এ রাইটার ইজ নেভার অফ ডিউটি। একমাত্র লেখকই তার সারা জীবন লেখিয়ে যায়। একজন লেখকের জীবনে কোনো অন্য পেশাদারের জয় পরাজয় আছে, লেখক চিরদিনই জয়ী। আর সব পেশারই জয় পরাজয় এবং সব পেশারই কি বলে অবসর আছে, কিন্তু লেখকের অবসর নাই। আবার কোনো লেখকের এই মরহুম লাগে না। আমরা কবি নজরুল বলি আর রবীন্দ্র বলি, মরহুম বলি না, এরা চিরজীবী। দিদি কিছুদিন আগে দীপ মুখোপাধ্যায়কে আপনি চিনেন, ওনার সাথে আমাদের খুব ভালো রিলেট ছিল। আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি আসছেন প্রোগ্রামে, দেখা হতো, কথা হতো। হঠাৎ করে উনি মারা গেলেন এবং বারবার বলেছেন যে আপনি যেটা বলছিলেন যে তোমরা যদি কলকাতায় যাও লজিক্যালি যে কোনো ধরনের তোমাদেরকে সহযোগিতা করব। দীপদা বারবার বলতেন এই তোমরা আসো না কেন, আমি তোমাদেরকে যথাযথভাবে যতটুকু পারি তোমাদেরকে কলকাতা শহর ঘুরাবো এবং যতটুকু চিকিৎসা হোক বা অন্যান্য ব্যাপার হোক তোমাদেরকে আমি সহযোগিতা করব। আজকে আপনাকে দেখে আমার দীপদার কথা খুব মনে পড়ছে। এই যে দিদি শুনেন, এই যে দিলেন যেটা নাম গঙ্গা পদ্মা, এই গঙ্গার পানিটাই যখন পদ্মাতে আসে তখন পদ্মা হয়ে গেল। এই পদ্মা যখন অন্য নদীতে যায় সুরমা কুশিয়ারা হয়ে যায়। এই যে আপনি কলকাতা থেকে সিলেট আসেন, এখন আপনি সিলেটি হয়ে গেছেন। আমরা যখন সিলেটে কলকাতা যাব তখন আমরাও কলকাতাবাসী হয়ে যাব। এই যে মেলবন্ধন, আমাদের লেখক জীবনটা হচ্ছে তরল। আমরা যেখানে যাই সেখানে সবার সাথে মিশে যাই। এই যে আপনি গঙ্গা পদ্মা নাম দিচ্ছেন, এই পানিটা এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সেই নদীর নাম ধারণ করে। আমাদের ইচ্ছে আছে দিদি, আমাদের বিশ্বকবি মঞ্চ যে শাখা আছে কলকাতায়, ওইখানে যাওয়া পড়লে অবশ্যই আমি আপনাকে নক করব, আপনার সাথে দেখা হবে, কথা হবে। আর যেটা হচ্ছে দিদি, আপনি যেটা করছেন, আপনার যে হিউম্যানিটি দেখালেন, যে শুধু আপনি শর্ট ফিল্ম করছেন না বা অন্যান্য কাজ করছেন না, যেটা বললেন যে অসহায়ের জন্য কাজ করা, এই যে বললেন যে দুদিন তোমরা মাছ মাংস না খেয়ে যে পয়সাটা বাঁচে ওটা, এর মতো মহৎ কাজ, এর মতো উদারতা, এর মতো স্যাক্রিফাইস আর কিছুই হতে পারে না। খুব ভালো লাগলো যে তোমরা দুদিন মাছ মাংস না খেয়ে এই যে টাকাটা বাঁচে একদম অভুক্ত রেখা পাও। এর মতো বড় মানবিক আর তো কিছু নাই দিদি। আমরাও চেষ্টা করছি এই যে করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে তুলে আমরা লোকদেরকে
ওই খাবার পৌঁছে দিয়েছি। ভয়াবহ বন্যা গেছিল দিদি এই 22 সালে ভয়াবহ, আমার বাসায় কোমর পানি। এই অবস্থার মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে গেছি। তো এই যে আপনার কাছ থেকে আরো অনুপ্রেরণা পেলাম যে কিভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে মানুষের জন্য আত্মত্যাগ করতে হয়। দিদি, আপনি আমার কাছে একজন নতুন আইডল হয়ে গেলেন। ধন্যবাদ, আপনি দীর্ঘজীবী হন, সব সময় দেখা হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকের যে সুপ্রতিষ্ঠিত একজন মানুষ, মানবিক মানুষ দিদি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই। দিদি কিন্তু একজন রত্নগর্ভা মা। ও দিদির একমাত্র ছেলে। পৃথিবীর 15 জন ডার্মাটোলজিস্টের মধ্যে উনি একজন। দিদির হাজবেন্ডও একজন সরকারি চাকরিজীবী। তো আমরা আসলে দিদিকে পেয়ে অনেক আনন্দিত এবং অনুপ্রাণিত। এই মুহূর্তে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন জনাব বিকাশ কান্তি দাস, সভাপতি গঙ্গা পদ্মা মেলবন্ধন, সিলেট জেলা। ধন্যবাদ সঞ্চালক, উপস্থিত গঙ্গা পদ্মা মেলবন্ধনের সদস্যবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি যিনি সুদূর ভারত থেকে এই গঙ্গা পদ্মা মেলবন্ধন প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের এমনকি সারা পৃথিবীতে ঘোরাঘুরি করছেন, তাকে সিলেটের গঙ্গা পদ্মা মেলবন্ধনের পক্ষ থেকে আমি ওনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য শুরুর আগে এখানে আমি একটা করতে চাই। আমাদের লুৎফুর ভাই আমাদের প্রধান অতিথির সম্মানে উনি একটা ক্র্যাশ নিয়ে এসেছেন। আমি প্রথমে লুৎফুর ভাইকে ওই ক্র্যাশটি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি, তারপর আমি আমার বক্তব্য শুরু করব। ধন্যবাদ সকলকে বক্তব্যের মাঝখানে একটি সুন্দর একটি অনুষ্ঠান করে ফেলার জন্য। আমাদের প্রধান অতিথি ৬২ বছরের যুবতী, ঠিক আমারও বয়স একই, আমার জন্ম 61, তা আমরা সমবয়সী প্রায়।
ওনার সাথে পরিচয় আগরতলা। আমাদের বাংলাদেশের সমন্বয়কারী গঙ্গা পদ্মা মেলবন্ধনের সমন্বয়কারী ডক্টর এম শহীদুল ইসলাম অ্যাডভোকেট যখন আগরতলা গেলেন তখন আমাকে বলছিলেন যে বিকাশ দা চলেন আগরতলা ঘুরে আসি। তো ওনার সাথে গেলাম, আমার ফ্যামিলির সবাই গেছিলেন, ওনার সাথে গেলাম। উনি ওনার ফিল্ম নিয়ে ব্যস্ত ছিলেন, মাঝে মাঝে ফোনে আলাপ হতো অজন্তাদির সাথে। ফোনে যখন আলাপ হতো সংক্ষিপ্ত, হ্যাঁ দাদা কেমন আছেন, দেখা হবে। কিন্তু শহীদ ভাই যেটা বলছিলেন যে ফোনে মনে হয় যেন উনি একটু কাঠকুট্টা, কিন্তু যখন সামনে গিয়ে ওনার সাথে পরিচয় হলো তখন ওনার যে নরম মনের মানুষটা, নরম মনটা যে বেরিয়ে এলো, ওনার যে আতিথেয়তা যেটা পেয়েছিলাম সেটা ভুলার নয়। সেই থেকে ওনার সাথে পরিচয়। উনি গঙ্গা পদ্মা মেলবন্ধনের সাথে জড়িত আছেন। গঙ্গা পদ্মাটা হলো সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ সেবার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের সেবা দান করা। আমরা সাহিত্য সংস্কৃতি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করব, সাহিত্য সমাবেশ করব, গান বাজনা করব, আনন্দ করব। আনন্দের মাধ্যমে আমরা সমাজের অবহেলিত মানুষের উপকার করে যাব। এই হলো আমাদের কাজ। এই কাজকে ভালোবেসে, এই কাজের প্রতি অনুরাগ হয়ে আমি সিলেট জেলার সভাপতির দায়িত্ব পালন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি এবং উনি সানন্দে আমাকে সভাপতি পদে অলঙ্কৃত করেছেন। আমাদের পরবর্তী একটা কাজ যেটা ডক্টর শহীদুল ইসলাম অ্যাডভোকেট বলেছেন যে একজন শিক্ষার্থী যে টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, ভর্তি হতে পারছে না, তাকে ভর্তির ব্যবস্থা করা হবে এই সংগঠনের মাধ্যমে। এবং এই ভর্তির প্রথম অনুদানটা দিবেন আমাদের প্রধান অতিথি, প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক অজন্তা দেব বর্মন। উনি ঘোষণা করেছেন 1000 টাকা উনি অনুদান হিসাবে দিবেন, বাকিটা আমরা আমাদের মাধ্যমে কুলিয়ে নেব। এই যে উনি কোথা থেকে, উনি ভারত থেকে এসেছেন, বাংলাদেশের মাঝখানে কাঁটাতারের বেড়া, তারপরেও আমাদের মন কিন্তু আলাদা করতে পারেনি। এই কাঁটাতারের বেড়াও কিন্তু আমাদের মন আলাদা করতে পারেনি। আমরা কিন্তু এক মন, এক হৃদয় বাঙালি। আমরা অনেক কিছু শুনেছি, ওনার কাছ থেকে শুনেছি, আমাদের অনেক বক্তার কাছ থেকে শুনেছি, আমরা অনেক বক্তব্য শুনেছি। আমরা চাই এই গঙ্গা পদ্মা মেলবন্ধনের ছাতাতলে একত্রিত হয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়াবো এবং এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। প্রধান অতিথির কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো কিছু জানার ইচ্ছা থাকে ওনার কাছে করতে পারেন। আস্তে একটু লাইভ চলে, প্লিজ প্লিজ প্লিজ, লাইভ 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 লাইভ। কমিটিতে আছে
এই তো কালকে ভোরবেলা বেরিয়ে যাচ্ছে। জি লাইভ চলে, লাইভ প্লিজ, লাইভ চলে। হ্যাঁ দিদি, 24 বয়েসে আপনাকে স্বাগত। 24 বয়েসে আপনাকে স্বাগত। এই সংগঠন নিয়ে আগামী আপনার লক্ষ্য কি? শুনতে পাচ্ছি না, এত কথা নিয়ে তো ইন্টারভিউ দেওয়া যায় না, শুনতে পাচ্ছি না। সংগঠন নিয়ে আগামী লক্ষ্যটা শুধু বলেন আমাদেরকে। কিসের কি প্রশ্নটা করলে? পেছনে একটু অফ করুন। পেছনে যারা আছেন একটু যদি ইন্টারভিউ নিচ্ছে তো। আচ্ছা, হ্যাঁ, সংগঠনটা কবে থেকে শুরু করেছি? লক্ষ্যটা কি আপনাদের? আচ্ছা, এই গঙ্গা পদ্মা মেলবন্ধনের লক্ষ্য হচ্ছে ওই একটু আগে যিনি বললেন আমাদের সভাপতি, সাহিত্য সংস্কৃতিকে সামনে ধরে রেখে, কারণ আমরা সাহিত্য সংস্কৃতি ছাড়া বাঁচতে পারবো না, যেটা আমাদের পরিচিতি, সেটাকে সামনে ধরে রেখে সমাজের জন্য কিছু করা, সমাজের জন্য সুবার্তা ছড়িয়ে দেওয়া, আগামী প্রজন্মের কাছে কিছু রেখে যাওয়া, যা অনুসরণ করে ওরা এগিয়ে যেতে পারবে। সেই কর্মকাণ্ডটা আমরা যারা এখন আছি সিনিয়র মোস্ট, আমাদের মাধ্যমেই এটা করে দেখাতে হবে, ওরা যেন আমাদেরকে দেখে শিখতে পারে। সেটার মধ্যে কি কি ক্যাটাগরি আমার হচ্ছে, এটা ওয়াল বেসিসে, এটার মধ্যে আছে মানে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, তারপর ধরুন বিকলাঙ্গদের জন্য কিছু করা, বিকলাঙ্গদের জন্য কিছু করা, পরিবেশ দূষণের উপরে, নেশার বিরুদ্ধে, ধরুন এমন আছে অনেকে মেধা, প্রচুর মেধা আছে, অর্থ অভাবে পড়াশোনা করতে পারছে না, ওদেরকে সাহায্য করা, এটা হচ্ছে শিক্ষা বিভাগ। তারপর আমার আছে আইন বিভাগ আছে, বিভিন্ন আইনের যারা আছেন, আইনের এমন অনেক অসহায় আছে, ওরা আইনে ফেঁসে আছে, ওদেরকে সহযোগিতা করা। আমার সংগঠনে বিভিন্ন ভাগ রেখেছি, শিক্ষা, স্বাস্থ্য, যারা ডাক্তার আছে, যারা নার্স আছে, তারা স্বাস্থ্য শিবির করবে, ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। আর এমন আছে মানসিক বিকলাঙ্গ যারা, মেন্টাল পালসি যাকে বলে, ওরা মন্দবতী বাচ্চাদের পাশে যদি আমরা নাচ গান বিভিন্ন রকম শিক্ষার মাধ্যমে ওদেরকে শিক্ষা দিতে পারি, এমনও দেখা গেছে এই মন্দবতী বাচ্চারাও অন্য 8-10টা বাচ্চার মতো স্বাভাবিক, একেবারে স্বাভাবিক হয় না, কিন্তু এরা নিজের কাজ নিজে করতে পারে। ওই সমস্ত কাজগুলো আমাদের করে যেতে হবে। আর ওই ডিসিপ্লিনটা আপনাদের কাছে বারবার আমি কিন্তু অনুরোধ রাখছি। আর আমার একটা মূল মন্ত্র হচ্ছে, ছোটদেরকে যেমন স্নেহ ভালোবাসবেন, যারা গুরুজন আছেন, যারা সিনিয়র মোস্ট, ওদেরকে একটু শ্রদ্ধা এবং সম্মান করতে শিখবেন। এটা আমি সবার কাছে আমি এই অনুরোধ রাখি। এই যে এই কথাগুলো বলছি, আপনারা পেছন থেকে কথা বলছেন, সেটা কিন্তু ইনডাইরেক্টভাবে আমাকে ইনসাল্ট করা হচ্ছে, এটা সম্মান দেওয়া হচ্ছে না। আমি এত বলার পরও কথা বলছেন, কিন্তু আমি বলতে হবে কেন, ওই কেন জিনিসটা আপনারা সবাই বহন করে চলবেন, যে আমার জন্য যেন কাউর ডিস্টার্ব না হয়, বা আমিও চেষ্টা করব আমার জন্য যেন আপনাদের কাউর মনে কষ্ট না হয়, আপনাদের ডিস্টার্ব না হয়। আমি খুব সহজ সরল, মানে সবাইকে ভালোবাসি, তবে সময়ে আমি কটু কথাও বলি, যেটা শিক্ষণীয়। যেই কথাটা আমায় বলার পর সে যদি ভালো শুভবুদ্ধির হয়, তাহলে সে এটাকে গ্রহণ করবেই, সে অনেক শুধরে যাবে আমি মনে করি। হ্যাঁ, সেটা অনেকে রাগ হতে পারে, অনেক জানি না। আমি ওই টাইপের মানুষ, খুব সহজ সরল কিন্তু স্পষ্টবাদী। একজনকে শেখানোর জন্য আমি অনেক কটু কথা ব্যবহার করি। যাই হোক, আর কি প্রশ্ন করবেন বলুন? অসংখ্য ধন্যবাদ।